বডি কি কেমন আছো তোমরা? ভালো আছো তো? আমি বলেছিলাম তোমাদের যে এর আগের দিন যে আমি ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে, এবং বলেছিলাম শুধুমাত্র অধিকার থাকলেই হবে, কিছু দায়িত্বও তো থাকতে হবে। অধিকার তো তারই থাকে যার কিছু দায়িত্ব আছে, তাই না? আজকে আমরা ভারতীয় সংবিধানে কিছু মৌলিক কর্তব্যসমূহ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এতে অনেকগুলো মৌলিক কর্তব্য রয়েছে। আমরা অত ডিটেলসে আলোচনা করব না, কারণ আমরা জানি স্টুডেন্টরা বড় অধৈর্য, বেশি আলোচনা পছন্দ করে না। কিন্তু জাস্ট যেগুলো জানা দরকার, অধিকার যেমন আমাদের জানার দরকার, তেমনি কর্তব্যগুলোও আমাদের জানার দরকার, সেইগুলো আমরা একটু জানব। ওকে, আচ্ছা, প্রথম হচ্ছে ভারতের সংবিধান, সাংবিধানিক আদর্শ। সাংবিধানিক আদর্শ বলতে ভারতবর্ষ সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক দেশ। সেই আদর্শগুলো বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থাৎ স্কুল, আদালত বা বিভিন্ন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং অবশ্যই জাতীয় স্তোত্রের প্রতি আমাদের সম্মান জানানো। অর্থাৎ যখন তখন আমরা জাতীয় পতাকা তুলেও ফেলতে পারি না, নামাতেও পারি না, এবং যেখানেই জনগণ হবে, অর্থাৎ জাতীয় স্তোত্র যেখানেই হবে, সেখানে আমরা একটুখানি 2 মিনিট থেকে 3 মিনিটের টাইম, সেইটুকু সময় দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা জানাবো। এবং সংবিধানের যে সমস্ত আদর্শগুলো, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র ভারতবর্ষ যে, সেগুলোকে একটু মেনে চলবো। এই আদর্শ সম্পর্কে তোমাদের যদি জানার কিছু ইচ্ছা থাকে, যে ইন ডিটেলসে যে ভারতবর্ষের প্রস্তাবনায়, অর্থাৎ প্রথমেই যে ভারতবর্ষের প্রত্যেকটা বইয়ের ওপর দেখবে প্রিঅ্যাম্বল আছে, প্রস্তাবনা। সেই প্রস্তাবনায় ভারতবর্ষের বোল্ড লেটারে কিছু লেখা আছে। সেগুলোর যদি প্রত্যেকটা সম্পর্কে তোমার জানার ইচ্ছা হয় তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখো, আমি সেগুলো তোমাদের ইন ডিটেলসে জানাবো। এবং জাতীয় পতাকা এবং ভারতবর্ষের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ এই যে বিদ্যালয় বলো, আদালত বলো, বা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিজের নামটা খোদাই করে রেখে আসবো না, কারণ সেটা সরকারি জায়গা। সেগুলো সম্পর্কে, সেগুলোর প্রতি সম্মান জানাবো। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ভারতীয় স্বাধীনতা সংগ্রামের যে সমস্ত মহৎ আদর্শগুলো ছিল, মানে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা যে সমস্ত মহান আদর্শ নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, সেগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলোকে অনুসরণ করে চলব। 3 নম্বর, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে অক্ষুণ্ণ রাখবো। অর্থাৎ কথায় কথায় আমরা লড়াই করাটা বন্ধ করব। আমরা জানি ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অর্থাৎ বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন মানসিকতার মানুষ ভারতবর্ষে আছে, এবং আজ নয়, সেই প্রাচীনকাল থেকে আছে, এবং আছে বলেই আজকে সেটা ভারতবর্ষ, সব মানুষের মিলন ক্ষেত্র। তাই সেই মিলন ক্ষেত্রকে একতাভাবে, ঐক্যভাবে রাখা এবং সেগুলোকে অক্ষুণ্ণ রাখার দায়িত্বও কিন্তু আমার, আপনার বা তোমার ভারতীয় নাগরিক হিসাবে। 3 নম্বর। 4 নম্বর, ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে বা যে কোনো জাতীয় সেবামূলক কাজে আমরা অংশ নেব এবং তাদের আহ্বানে আমরা সাড়া দেব। জাতীয় সেবামূলক কাজ বলতে হঠাৎ কোথাও ফ্লাড হলো, বন্যা হলো, কোথাও গাছ কাটা হচ্ছে, কোথাও কোনো ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেখানে কিন্তু আমরা জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ব। সবচেয়ে প্রথম হলো আমরা ভারতবাসী, অর্থাৎ আমাদের প্রথম পরিচয় হলো আমরা ভারতীয়, উই আর ইন্ডিয়ান, তাই তো? তাহলে সেই সব দিকটা আগে দেখব। ভারতের সার্বভৌমত্ব যাতে বজায় থাকে। আমরা তো 190 বছর কিছু মানুষের আন্ডারে, একটা দেশের আন্ডারে ছিলাম। আমরা হয়তো অ্যাট প্রেজেন্ট এই সময় তোমরা হয়তো থাকোনি, কিন্তু তোমরাও পড়ে দেখেছো যে আমরা বা আমাদের যে পূর্বপুরুষরা কী কষ্টের মধ্যে দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে। তাই তাদের কথা মাথায় রেখে আমরা আমাদের ঐক্যকে কিন্তু বজায় রাখব। 5 নম্বর, ধর্মীয়, ভাষাগত, আঞ্চলিক বা শ্রেণীগত বিভিন্নতার ঊর্ধ্বে গিয়ে আমরা ঐক্য বা সৌভ্রাতৃত্ব, সেই একই কথাই আবার বলছি, যে সবচেয়ে প্রথম আমাদের পরিচয় হলো উই আর ইন্ডিয়ান, আমরা হলাম ভারতীয়। সেই ভারতীয় কথাটা মাথায় রেখে তারপর আমরা দেখব আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা কি, কোথা থেকে এসছি, কি কাকে পছন্দ করি, কাকে করি না, সেগুলো পরের কথা, সেকেন্ডারি ব্যাপার। ফার্স্ট প্রায়োরিটি উই আর ইন্ডিয়ান। আচ্ছা, ভারতের সমন্বয়বাদী ও মিশ্র সংস্কৃতির
প্রতি সম্মানও রক্ষা করব। যেহেতু আমরা ভারতের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিভিন্ন জাতি ধর্মের দলের মানুষ আমরা এখানে থাকি, তাই প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সংস্কৃতি, আলাদা আলাদা রিচুয়ালস, আলাদা আলাদা রুলস আছে, সব কিছু নিয়েই কিন্তু ভারতবর্ষ। তাই সবাইকেই সম্মান জানানো আমার কর্তব্যের মধ্যে পড়ে। সবার সব কিছুকেই আমরা সম্মান জানাবো, কাউকে কিন্তু আমি ছোট বড় করব না। ভারতের বন্য প্রাণ, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা করার এবং সমস্ত প্রাণীর প্রতি মমত্ববোধ দেখানো আমাদের কর্তব্য, অবশ্যই কর্তব্য। ভারতবর্ষ মানেই তো শুধুমাত্র আমরা কটা মানুষ নিয়ে তো নয়, পরিবেশ, পশু জন্তু, বন্য প্রাণী, জলজ প্রাণী সবই আছে। তাই তাদের প্রতি আমাদের সম্মান জানানো এবং তাদের প্রতি মমত্ব বোধ তৈরি করা। কারণ কি না, আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ জাতি। তাই আমরা যদি মমত্ব বোধ তাদের প্রতি না দেখাই, তাহলে কিন্তু আমরাও ফিডব্যাকটা সেই রকমই পাবো। প্রত্যেক নাগরিকের তরফের অবশ্যই বৈজ্ঞানিক মানসিকতা হতে হবে, মমতা বোধ থাকতে হবে এবং অনুসন্ধান ও সংস্কারের মানসিকতা সবসময় রাখতে হবে। পুকুরে অনেক দিন ধরে মাছ চাষ করা হয়, মাছকে খেতে দেওয়া হয়, মাছের এক্সেস খাবারগুলো কিন্তু পুকুরেই রয়ে যাচ্ছে, তাহলে পুকুর নোংরা হচ্ছে, তাহলে তাকে সংস্কার করার প্রয়োজন আছে। তাই প্রত্যেকটা মানুষের জীবনেও অনেক নোংরা জমে, সেগুলোকে সংস্কার করার দরকার আছে। সংস্কার করা মানে এটা নয় যে আমরা পুরনোকে ভুলে গিয়ে নতুনকে নেব। সংস্কার করার মানে হলো আমরা নতুন কিছু তৈরি করছি না, পুরনোকেই আরও নতুনভাবে রিইনোভেট করছি, তাকে আরও সুন্দর করে তুলছি। তাই প্রত্যেকটা মানুষের মানসিকভাবে সংস্কারের দরকার আছে, মানবতা বোধ থাকা দরকার এবং অবশ্যই বৈজ্ঞানিক মানসিকতার হতে হবে। অর্থাৎ আমাকে বিচার বুদ্ধি দিয়ে, যেহেতু এটা আমার আছে, তাই সব জিনিস বিচার দিয়ে প্ররোচিত না হয়ে নিচের বুদ্ধি দিয়ে, বিচার দিয়ে সেগুলোকে বৈজ্ঞানিকভাবে জানতে হবে। জাতীয় সম্পত্তি রক্ষা করতে হবে এবং হিংসা ত্যাগ করতে হবে। অবশ্যই দেশ যেভাবে এগোচ্ছে, অহিংসা ছাড়া কি দেশ এগোতে পারে? আমরা পারি? হিংসাটা ত্যাগ করতে হবে। ওর যে জিনিসটা আছে সেটা আমার নেই কেন, সেই জিনিসটা ত্যাগ করতে হবে। আমার যখন সময় হবে সেটা আমার হবে, বা ওইটা অর্জন করার ক্ষমতা আমাকে গড়ে তুলতে হবে। এবং জাতীয় সম্পত্তি অর্থাৎ স্কুল কলেজের বেঞ্চগুলো তুমি তোমার বাড়ি থেকে নিয়ে যাওনি, বা তাজমহলের দেওয়ালটাও তুমি তৈরি করোনি। এগুলো জাতীয় সম্পত্তি, এগুলোকে রক্ষা করার দায়িত্ব তোমার, সেখানে নাম লেখার দায়িত্ব তোমার নয়। ওকে? ব্যক্তিগত ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে সার্বিক জাতীয় উন্নতির লক্ষ্যে চলতে হবে। জাতীয় উন্নতির, আমি তুমি নয়, সার্বিক উন্নতির চেষ্টা করতে হবে। এবং অবশ্যই শুধু স্টুডেন্টরা নয়, বাবা মা বা অভিভাবকদের ক্ষেত্রেও একটা কর্তব্য আছে, কি না 14 বছর পর্যন্ত তার বাড়িতে তার সন্তান থাকলে বা তার পোষ্য থাকলে, অর্থাৎ নিজের সন্তান নাই হোক, সে আমার কাছে লালিত পালিত হচ্ছে, সেই সন্তানকে অবশ্যই শিক্ষার অধিকারের মধ্যে আনতে হবে। শিক্ষার যথোপযুক্ত সুযোগ সুবিধার ব্যবস্থা তাকে দিতে হবে। এটা কিন্তু আগে ছিল না, এটা 2002 খ্রিস্টাব্দের 86তম সংবিধানে সংযোজন করা হয়েছে। তোমরা বলবে কই, আগে তো এটা ছিল না। হ্যাঁ, ছিল না। কি বললাম? সংস্কারের দরকার আছে, সংবিধানেও তাই সংস্কার হয়েছে, সংশোধন হয়েছে। তাই যদি সংবিধান সংশোধন করতে পারে, সংস্কার করতে পারে, আমরা কেন পারবো না? পারতেই হবে, তাই তো? তাহলে আমরা মৌলিক অধিকার পড়েছি, আজকে মৌলিক কর্তব্য জানলাম। খুব ছোট করে, বেশি ব্যাখ্যা না করে আমি বললাম। অবশ্যই তোমরা মৌলিক কর্তব্যগুলো একটু মাথায় রেখো, কারণ তোমরা হলে দেশের ভবিষ্যৎ। আমরা সবাই চাই ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাক, তাই তো? আজকের মতো এটুকুই। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক বাটনটা অবশ্যই দিও, এবং কিছু পছন্দ বা কিছু অপছন্দ হলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখো। ঠিক আছে? টাটা।